নোয়াবের সাথে এক ঘরে থাকার পর সাংঘাতিক জ্বর এসেছে চিত্রার। আপাতত দৃষ্টিতে কেউ স্বাভাবিকভাবে নিতে পারছে না বিষয়টা। বিশেষ করে আশরাফ সাহেব তো হতভম্ব হয়ে গেছেন। একবার নওয়াবের দিকে তাকাচ্ছেন তো আরেকবার বেহুশ চিত্রার দিকে। ওদিকে নওয়াব পড়েছে ফ্যাসাদে। সবার অদ্ভুত দৃষ্টি দেখে দম বন্ধ হয়ে আসা জোগাড় তার। ওরা কি ভাবছে কে জানে, কিন্তু সে তো কিছু করেনি। কথা শেষ করে যে যার মতোই ঘুমিয়ে পড়েছিল। সেহেরিয়ে উঠে চিত্রাকে ডাকতে নিল, টের পায় ওর ভীষণ জ্বর। মাত্রা এতটা বেশি যে মেয়েটা জ্ঞান হারিয়ে ফেলেছে। নব শক্ত মন মানসিকতা হলো জামিল নয়। সময়ের অপেক্ষা না করে চটজলদি ডক্টরকে কল দেয়। আশরাফ শিকদার তখন হাঁটাহাঁটি করছিলেন বাহিরের দিকটায়। আচমকা নওয়াবের ফ্লাইটে কাউকে ঢুকতে দেখে তিনি হুড়মুড়িয়ে এসে হাজির হন এখানে। ওনার পিছু পিছু আবার নাজবিন বেগম আসেন। এসে সব কিছু জানতে পারার পর ওনাদের সন্দিহান দৃষ্টি পড়ে নওয়াবের উপরে। নওয়াব শক্ত মুখে নাফিমকে কোলে নিয়ে দাঁড়িয়ে থাকে কেবল। ডক্টর তখনও চেক আপ করতে ব্যস্ত ছিল। বেচারি চিত্রা একেবারে গলে গেছে জ্বরের ঠেলায়। দুটো কমফোর্টার দিয়েও তার কাঁপুনি কমানো যাচ্ছে না। ডক্টর চেক করে দুটো ইঞ্জেকশন দিল। এতপর সাদা কাগজ কিছু একটা লিখে নওয়াবের দিকে এগিয়ে দিয়ে বলেন, অতিরিক্ত মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছে মেয়েটা। ওর দুর্বল শরীর নিতে পারছে না এত কিছু। বি কেয়ারফুল। প্রেসক্রিপশন নিয়ে আরও 2-3টে কথা বললেন ডক্টর। সবটা বেশ মনোযোগ দিয়ে শুনল নওয়াব। ডক্টর প্রেসক্রিপশন দিয়ে যাওয়ার পর সবাই রুম থেকে বেরোলো। নাফিমকে মায়ের কাছে দিয়ে নওয়াবও বের হলো মেডিসিন আনবে বলে। তখনই আশরাফ সাহেব তাকে পিছু ডেকে বলে, এটা কি করলে তুমি? মেয়েটা ছোট। কথা বলতে গিয়েও থেমে গেল আশরাফ সাহেব। বিষয়টা এমন, কিন্তু ভেতরকার চিন্তাও তো দমিয়ে রাখা যাচ্ছে না। মেয়েটা আছে বা কে? নওয়াবকে মেরে ফেললেও তো কেউ এগিয়ে আসবে না। বাবা উপস্থিত কণ্ঠে শুনে নওয়াব কপালে ভাঁজ পড়ে। আশরাফ সাহেবের ইঙ্গিতটা বোঝেনিও কি বলতে চাইল বাবা। ভাবতে ভাবতে পুরো বিষয়টা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল তার নিকট। জ্বর আসার জন্য পরোক্ষভাবে তাকে দোষ দেওয়া হচ্ছে বুঝতে পেরেও একদিকে যেন মেজাজ খারাপ হলো, অন্যদিকে তেমন হাসিও পেল। তবে নিজের স্বভাব বিরুদ্ধে কাজটা করল না নওয়াব। বাবাকে আরেকটু চিন্তায় ফেলে দিতে গম্ভীর মুখে তেরা গলায় বলল, যার বউ তার মাথা ব্যথা, অন্য কারো এত চিন্তা করা দরকার নেই। সিরিয়াস মুহূর্তে অমন অযৌক্তিক খোঁজা পেয়ে তেতে উঠল আশরাফ সাহেব। রাগী গলায় বললেন, ফাইজলামি করো না সমুদ্র। মেয়েটার অবস্থা দেখেছ এমনিতে? নব কথার মাঝে ফোরন কেটে বলল, আমার ডিপার্টমেন্টে আমি খুব ভালো মতোই দেখছি বাবা। আহ স্যার, কোনো অভিযোগ করতে পারবে না তোমার ভাতিজি। সেই অবকাশ রাখিনি আমি। ছেলের কথায় রীতিমতো আগুন ধরে গেল আশরাফ শিকদারের মাথায়। এই অসভ্য ছেলে বলে কি? মনের মুখে অজস্র গালি আসলো। বয়সে লেহাজ করতে গিয়ে কিছুই জাহির করতে পারলেন না। রাগে বোম হয়ে বললেন, দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছে তুমি সমুদ্র। আশরাফ শিকদার সাংঘাতিক রাগে পারো টের পেয়েছে নব। মনে মনে খুব শান্তিও পেয়েছেন অবশ্য। তার ঘাড়ে চিত্রা নামক দায়িত্ব চাপিয়ে দেওয়ার শোধ হাড়ে হাড়ে তুলবে ও। বাবা উচ্চ বাক্য করলেন। নবাবের আর দাঁড়ালো না। স্বস্তির শ্বাস ফেলে তার বালিকা বধূ যেন মেডিসিন আনতে গেল। ফিরল প্রায় ঘণ্টাখানেক পর। ততক্ষণে সবাই চলে গেছে। নাফিমকে নিয়ে গেছে সাথে। এত রাতে ডাকাডাকি দৃষ্টিকূট দেখায় বিদায় নব সোজা রুমে এসে দরজা আটকে দেয়। চিত্রা তখনও বেহুশ। নব দীর্ঘশ্বাস ফেলে চুপচাপ নিজের জায়গায় গিয়ে শুয়ে পড়ে। কানে বাজতে থাকতে ডক্টরের বলা কথাগুলো, কিন্তু নিজেকে প্রবাহিত হতে দেয় না নব। লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড়িয়ে বলল, শুধুমাত্র কয়েকদিনের মেহমানও। এতটুকু বারংবার আওড়াতে আওড়াতে ঘুমিয়ে পড়ে একটা সময়। পরবর্তী সময়গুলো কাটে খুব জলদি। সেই রাতের পর আর চিত্রার সাথে কঠোর হয়নি নব। উল্টো অসুস্থ চিত্রার কেয়ার করেছে অল্প স্বল্প। চিত্রা তো হতকম্প হয়ে গিয়েছিল, পরক্ষণে বুঝেছে। মানবিকতা দেখাচ্ছে নব। পার হয়েছে প্রায় 1টি মাস। এরই মধ্যে নওয়াবের সাথে সম্পর্কে উন্নতি না ঘটলেও নাফিমের কলিজা হয়ে গেছে চিত্রা। বাচ্চাটা তাকে ছাড়া কিচ্ছু বোঝে না। নাফিমের সকাল শুরু হয় চিত্রার বুক, আর রাতে শেষ হয় তার সান্নিধ্য।
কয়দিন পর পরীক্ষা বিদায়, পড়াশোনা বেশ মনোযোগী হয়েছে চিত্রা। একদম নাওয়া খাওয়া ভুলে পড়তে ব্যস্ত। আশ্চর্যজনকভাবে তার এই ব্যস্ততার মাঝে একটু ব্যাঘাত ঘটায়নি নাফিম। উল্টো খেলনা টেনে এনে চিত্রার পাশে বসে চুপটি করে খেলেছে। ঘুম পেলে চিত্রার কোলের মধ্যে মাথা রেখে ঘুমিয়েছে। ক্ষুধা লাগলে শুধু একটু চালিয়েছে। এ কদিনে চিত্রার হাত ছাড়া কারো হাতে কিচ্ছু মুখে তুলেনি নাফিম। চিত্রা আর কি, যেদিকে বৃষ্টি হয়েছে সেদিকে ছাতা বেঁধেছে। তার জিন্দেগি হয়ে গেছে পড়াশোনার নাফিম। নওয়াফের ধারের কাছেও ঘেঁষেনিও। আগে যাবা একটু টান ছিল, সেদিন চিত্রাকার কবর দেখার পর আর ইচ্ছে করছে না নওয়াফের সাথে থাকতে কিংবা একটা সুন্দর সংসারের স্বপ্ন দেখতে। এসবের মাঝে পরিবর্তন ঘটেছে নওয়াফের। লোকটা রোজ রাতে বাড়ি ফিরে ইফতারি করে ঘরে বসে কাজ করে, অথচ আগে রাত বিরাতে ঘরে ফিরত সে। এটা বাদেও কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে, যার রেশ শঙ্কিত করে তুলেছে চিত্রার মন। নবের ঘরে ওয়াইফাইয়ের নেট ভালো পাওয়া যায় দেখে চিত্রা সেই ঘরে পড়তে বসে। আগে সমস্যা ছিল না, কিন্তু ইদানিং চিত্রার অনুভব করে নব তার দিকে তাকিয়ে থাকে। পরপর তাকিয়েছে কয়েকবার, কিন্তু ধরতে পারেনি। শুরুতে ভ্রম মনে হয়েছিল, তবে যাত্রাতে সেটা সভ্যতা খুঁজে পায় চিত্রা। সে বসে বসে ক্লাস করছিল। ম্যাথ এতটাই কঠিন যে সহজে সমাধান করতে পারছিল না চিত্রা। তার উপর নাফিমটা এত দুষ্টুমি করছিল সেই দিন। পরে সইতে না পেরে নাফিমকে কোলের মধ্যে নিয়ে ঘুম পাড়ায় চিত্রা। ওর ওড়নাটা চুমকিওয়ালা বলে এক পাশে সরিয়ে রেখেছিল। নাফিম ঘুমানোর পর তাকে বেডে শুয়ে দেয় চিত্রা। এরপর ক্লাসে মগ্ন হয়ে যায়। সে যে ওড়না সরিয়ে রেখেছিল সেটা বেমালুন ভুলে বসে। নব ঘরে ছিল, পুরো দৃশ্যটা দেখেছ। চিত্রা ওদিকে ধ্যান দেয়নি বলে টের পায়নি শুরুতে। ম্যাথ সলভ হওয়ার পর মাথায় জট খুলে চিত্রা। তখনও রেকটেড ক্লাস চলছিল। নোটস নিতে নিতে চিত্রা মনে হয় কেউ তার দিকে তাকিয়ে আছে। চিত্রা বিরক্ত লাগতে থাকে। কে তাকাবে? কেন তাকাবে? ঘরে আছে পাকে। পরক্ষণে তার মনে পড়ে নবের কথা। হুট করে কৌতূহলবশত সেদিকে তাকাতেই চোখ ছানা বড়া হয়ে যায় চিত্রার। পায়ের উপর পা তুলে সোফায় হেলান দিয়ে বসে থাকা নব এক দৃষ্টিতে চেয়ে থাকে তার দিকে। চিত্রা যখন তার দৃষ্টি অনুসরণ করে নিজের দিকে তাকায়, তখন আরেকটা ঝাটকা খায়। ক্লিভেজ স্পষ্ট দেখা যাচ্ছে তার। নাফিমকে শোয়াতে গিয়ে হয়েছে হয়তো। সে ততক্ষণে ওড়না ঠিকঠাক করে নফের দিকে বড় বড় চোখ তাকায়। নব চোখ ফিরিয়ে নিয়ে মৃদু হেসে তার ল্যাপটপ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। মিটিং চলছিল তার তখন। আর চিত্রা, তার তো রাতের ঘুম উড়ে যায়। এরপর থেকে যথেষ্ট সতর্ক থাকে, কিন্তু নবাবের ধুরন্তর দৃষ্টি ঘুরে ফিরে তার উপরে ঘুরঘুর করে। চিত্রা না পারে সইতে, আর না পারে কিছু বলতে। ঘটনা সেখানে স্থগিত নয়, ওটা ছিল শিরোনাম। বিস্তারিত এখনও বাকি আছে। দেখতে দেখতে ঈদ চলে আসে। যথারীতি ভীষণ মন খারাপ ছিল চিত্রার। গ্রামের কোলাহল ছেড়ে শহরে দম বন্ধকর নির্জনতা সহ্য হচ্ছিল না ওর। ঈদের দিনে আশরাফ সাহেবের দেওয়া আনারকলি পরে নাফিমকে নিয়ে ছোটাছুটি করছিল সারা বাড়ি জুড়ে। এছাড়া আর করার বা কী আছে? সকালে নামাজ পড়তে গিয়ে আর বাড়ি ফেরেনি নওয়াব। চিত্রা অবশ্যই তাকে বিশেষ কোনো মাথা ব্যথা ছিল না, তবে তার শাশুড়ি কঠিন রেগেছিল। সকালে উঠে নওয়াবকে সেমাই দেওয়া হয়নি কেন, এটা নিয়ে পরোক্ষভাবে দুবার কথাও শুনিয়েছে চিত্রাকে। চিত্রা গায়ে মাখেনি সেসব। মা বলে কাছে থাকতে, ছেলে বলে দূরে যেতে। চিত্রা কী করবে? এসবের মধ্যে নব ঘরে ঢুকে। তার আউটফিট দেখে টাক্সকে খেয়ে যায় চিত্রা। আশা থেকে ফর্মাল আর ক্যাজুয়াল গেটআপে নবকে দেখেছ, তাই হুট করে পাঞ্জাবিতে দেখে খানিকটা ভরকে গিয়েছিল। নব বয়সে চূড়া। ও হাইট, বডি আর স্কিন এত বেশি পারফেক্ট যে সঠিক বয়সটা অনুমান করা যায় না। নব এগিয়ে আসলো। চিত্রা হুঁশ ফিরে। তার হাত ভর্তি ছিল নানান শপিং ব্যাগে। বাড়ি ফিরে একে একে সবগুলো তার মা বাবা নাফিমকে বুঝিয়ে দেয়। সব থেকে বড় প্যাকেটটা চিত্রার হাতে দেয় এবং তার চোখের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, ঘরে গিয়ে দেখো কি আছে। সেমাই বানাতে পারো?
এই প্রথম এত স্বাভাবিক সুর চিত্রার সাথে কথা বলছি না। চিত্রা হতকম্প মুখে চেয়ে বলে,